দেখো, গতদিন আমরা কি পড়েছিলাম? গতদিন পড়েছিলাম মেহেরগড় সভ্যতা। আমরা দেখেছিলাম যে ভারতের সর্বপ্রাচীন সভ্যতা মেহেরগড় সভ্যতা ছিল, কিন্তু যদিও তার বর্তমান অবস্থান এখন পাকিস্তানে রয়েছে। আহ মন্টগোমারি জেলা লারাকানা আমরা ডিটেলসে দেখেছি। আহ, আজকে যে সভ্যতাটা পড়বো সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। এবারে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা আমরা পড়ে থাকি যে ভারতের প্রাচীন সভ্যতা, কিন্তু ভারতের বর্তমান অবস্থানগত দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে হরপ্পা সভ্যতা, এবং সর্বপ্রাচীন সভ্যতা যদি ভারতের বলি তাহলে সেটা মেহেরগড় সভ্যতা। যেহেতু সেটা পাকিস্তানে চলে গেছে তাই এটা এখন আমরা হরপ্পা সভ্যতাকেই ভারতের সর্বপ্রাচীন সভ্যতা হিসেবে ধরে নেব। এবারে এই হরপ্পা সভ্যতা এটা কিন্তু প্রাথমিকভাবে আবিষ্কার ছিল না। আমরা অনুমান করতাম বা আমরা জেনেছিলাম এতদিন পর্যন্ত যে বৈদিক সভ্যতাই হচ্ছে ভারতের প্রাচীন সভ্যতা। কিন্তু যখন পরবর্তী ক্ষেত্রে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়ে যাচ্ছে, রেডিও কার্বন পদ্ধতি বা ডেন্ড্রোক্রোনোলজি পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মধ্য দিয়ে ঐতিহাসিকেরা বিচার করে দেখছেন বিজ্ঞানসম্মত উপায়ে যে না, বৈদিক সভ্যতার আগেও কিন্তু হরপ্পা সভ্যতার উদ্ভব হয়ে গেছে। এবং আমরা জানি ভারতের সর্বস্রষ্টা হিসেবে আর্যদেরকে আমরা ধরে থাকি, যারা সপ্ত সিন্ধু অঞ্চলে এসে বসবাস করতে শুরু করছে, এবং এই সপ্ত সিন্ধু অঞ্চল থেকে তারা ধীরে ধীরে বিভিন্ন জায়গার ভারতবর্ষে ছড়িয়ে পড়তে শুরু করছে, এবং আহ, তার মধ্যে একটা প্রাচীন সভ্যতা গড়ে তুলছে যার নাম হরপ্পা সভ্যতা। এবার এই হরপ্পা, এটা কেন হরপ্পা সভ্যতায় নামকরণটা করলাম? এর ব্যতিক্রম নাম আমরা জানি বা অন্য নাম আমরা চিনি যে সিন্ধু সভ্যতা। এই হরপ্পা সভ্যতাকেই আমরা জানি সিন্ধু সভ্যতা। এবার এই সিন্ধু সভ্যতা কেন? না, সিন্ধু সভ্যতা এই কারণেই, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে বলে এই সভ্যতা সিন্ধু সভ্যতা। কিন্তু হরপ্পা কেন? এবারে এটা তো সিন্ধু নদী তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে বলে আমরা পরিষ্কার ভাবে বুঝে নিচ্ছি যে এটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই হরপ্পা নামকরণ কেন হচ্ছে? হরপ্পা এই সভ্যতাটা কিন্তু আমাদের প্রশ্ন দেয়, এটা রাভি নদীর তীরে অবস্থিত। রাভি বা ইরাবতী একই নাম, রাভি বা ইরাবতী। এই রাভি বা ইরাবতী নদীর তীরে হরপ্পা সভ্যতা। কিন্তু এর নামকরণটা কেন হরপ্পা হয়ে যাচ্ছে? নামকরণটা হরপ্পা হয়ে যাওয়ার পেছনে কারণ, সিন্ধু সভ্যতার অনেক জায়গা ছিল, অনেক কেন্দ্র প্রত্নস্থল ছিল, পাওয়া গেছে, যেগুলো আমরা পরে দেখব যে কি কি প্রত্নস্থল আছে, যেমন কালীবঙ্গান, মহেঞ্জোদারো, হরপ্পা। মানে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে হরপ্পা। এবার এই হরপ্পাতে এমন, ধরো আমি যদি পুরো এটাকে দেখে যাই, ধরো এতটাকে আমরা হরপ্পার একটা জায়গা করলাম। এবারে এখানকার মেন জায়গা হরপ্পা, এরকম মহেঞ্জোদারো, কালীবঙ্গান, রাখিগড়ি, আহ রোপার, ভোগাবো, এইরকম অনেক রয়েছে অঞ্চল। এবার এই সমস্ত জায়গাতে যা যা কিছু উপকরণ পাওয়া গেছে, মানে যেমন ধরো আসবাবপত্র, প্রত্নতাত্ত্বিক উপাদান যা যা কিছু পাওয়া গেছে, তার ম্যাক্সিমামটার ক্ষেত্রে মিল পাওয়া গেছে যেটা হরপ্পার সাথে সম্পর্কযুক্ত। কি বললাম, বোঝা গেল? মানে যেটা হরপ্পার সাথে সম্পর্কযুক্ত। এখানে ধরো একটা থালা পাওয়া গেছে, এখানে ধরো একটা হাঁড়ি পাওয়া গেছে, এখানে ধরো মাথার খুলি পাওয়া গেছে, যাই হোক এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যেগুলো উপাদান সেগুলো পাওয়া গেছে, তার ম্যাক্সিমামটা হরপ্পার সাথে একটা লিঙ্ক পাওয়া গেছে। তাই পরবর্তী ক্ষেত্রে এই সভ্যতার নামকরণটা হয়ে যাচ্ছে হরপ্পা। এক একটা কারণ ব্যাখ্যা। দ্বিতীয় কারণ কি? না, এই হরপ্পাটা ছিল একটা সমৃদ্ধ এবং সর্বপ্রাচীন অঞ্চল হরপ্পা সভ্যতার মধ্যে। হরপ্পা একটা জায়গা, বুঝতে পারছো তো ডায়াগ্রামটা? এবারে এই হরপ্পা যার জন্য নামকরণটা হচ্ছে। তৃতীয় জিনিস কি? না, হরপ্পার আর্থ সামাজিক পরিস্থিতি সবার থেকে এগিয়ে ছিল। নানান ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা সিন্ধু থেকে কেন হঠাৎ করে হরপ্পা, এর কয়েকটা এই ব্যাখ্যা আমরা বলতে পারি বা পেতে পারি। তাহলে এবারে আমরা ক্লাসে ঢুকি। এর আবিষ্কারক কে? এর আবিষ্কারক হচ্ছেন, হরপ্পা সভ্যতার আবিষ্কারক হচ্ছেন 1921 সালে এই সভ্যতাটা আবিষ্কৃত হচ্ছে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। এবং এটি কোথায়? না, পাঞ্জাবের মন্টগোমারি বা মন্টগোমারি জেলার
ইরাবতী বা রাভি নদীর তীরে, রয়াকার ভয় হস্যই, রাভি নদীর তীরে এই সভ্যতার সন্ধান পাওয়া যাচ্ছে। 1921 সালে দয়ারাম সাহানি এবং পাঞ্জাবের মন্টোগোমারি জেলা, এই জেলাতে হরপ্পা সভ্যতাটা আবিষ্কৃত হচ্ছে। এবং আমরা আরেকটা জানলাম যে মহেঞ্জোদাড়ো, হরপ্পা সভ্যতার দুটো অঞ্চল, একটা হরপ্পা একটা মহেঞ্জোদাড়ো। এই মহেঞ্জোদাড়ো এটাকে আবিষ্কার করছেন 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সিন্ধু নদীর তীরে। এটা কিন্তু সিন্ধু নদী, সিন্ধু নদীর পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারাকানা জেলার মহেঞ্জোদাড়ো নামক স্থানে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছে। আমরা মহেঞ্জোদাড়ো সিনেমাও দেখেছি, সেখানে এই মহেঞ্জোদাড়ো সম্পর্কে আমরা একটা ক্লাস করে নেব, পরের ক্লাসেই যখন হরপ্পাকে কভার করব তখন মহেঞ্জোদাড়ো আরো ডিটেলসে বলবো। কিন্তু একটু জেনে নিই যে মহেঞ্জোদাড়ো এটি একটি সিন্ধি শব্দ বা সিন্ধ শব্দ, যার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মৃতের স্তূপ মানে একটা সমাধি স্থল বা সমাধি ক্ষেত্র, এই ধরনের মৃতের স্তূপ এটাকে আমরা বলতে পারি। এবারে তাহলে দয়ারাম সাহানি 1921-এ হরপ্পা সভ্যতার আবিষ্কার করছেন পাঞ্জাবের মন্টোগোমারি জেলা রাভি বা ইরাবতী নদীর তীরে যার অবস্থান। পরবর্তী ক্ষেত্রে এটি আমরা পাচ্ছি মহেঞ্জোদাড়োর আবিষ্কারক হচ্ছেন তোমার রাখাল দাস ব্যানার্জি 1922। পরবর্তী ক্ষেত্রে আমরা হরপ্পার ডিটেলসে যখন ঢুকবো তখন দেখছি কি যে 1921 সালে শুধু নয়, এর আবিষ্কারকের খোঁজ বা এর এই সভ্যতার খোঁজ পাওয়া গেছে 1875-এ আলেকজান্ডার কানিংহাম, যাকে প্রত্নতত্ত্ব বিভাগের জনক বলা হচ্ছে। এই কানিংহাম 1875 সালে হরপ্পা সভ্যতার সিলমোহর আবিষ্কার করে ফেলছেন, কিন্তু এই সভ্যতার সম্পর্কে তেমন কোনো আর তিনি এগোতে পারেননি। আরো এর আগে একজন এসেছিলেন, তিনি কিন্তু ওই রেল পাত বসাতে গিয়ে তিনি একটা খোঁজ পেয়েছিলেন, যদিও আবিষ্কার তিনি করতে পারেননি। পরবর্তীকালে পুরোপুরি 1921-22-এ গিয়ে এই সভ্যতাটার আবিষ্কার হয়ে যাচ্ছে দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের যৌথ প্রয়াসে। কিন্তু শুধু হরপ্পা দিলে আমরা দয়ারাম সাহানি, আর শুধু যদি মহেঞ্জোদাড়ো দেয় 1922 সাল। এই হরপ্পা সভ্যতাও কিন্তু দেখো প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, একেবারে প্রাক পূর্বের প্রি হিস্ট্রি পার্টের প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা আমরা এটাকে ধরে নিতে পারি। এবার এই হরপ্পা সভ্যতার আয়তনটা যদি আমরা দেখি 12,50,000 বর্গ কিলোমিটার, 12,50,000 কিলোমিটার, যথেষ্ট একটা বৃহৎ পরিসর নিয়ে, বৃহৎ জায়গা নিয়ে এই হরপ্পা সভ্যতার কিন্তু অবস্থান ছিল। আরো যদি আমরা বলি যে এই যে হরপ্পা এবং মহেঞ্জোদাড়ো দুটো তো অঞ্চল ধরলাম, ধরো পুরোটাই কিন্তু হরপ্পা, এটা মহেঞ্জোদাড়ো, এটা পুরোটা কিন্তু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার আন্ডারে আসছে। এর মাঝের যে ডিস্টেন্সটা, এর ডিস্টেন্স হচ্ছে 483 কিলোমিটার, 483 কিলোমিটার, 483। এই 483 কিলোমিটার হচ্ছে তোমার কি বলে এর ডিস্টেন্স মাঝের। এবারে এই হরপ্পাতে আমরা স্নানাগার পাচ্ছি, শস্যাগার পাচ্ছি, স্নানাগারের দৈর্ঘ্য 140 ফুট, প্রস্থ 108 ফুট। এগুলা এইভাবে অনেক সময় পরীক্ষাতেও দেয়, এটা জেনে রাখতে হবে। এর দৈর্ঘ্য হচ্ছে 140 ফুট, প্রস্থ হচ্ছে 108 ফুট এবং চারিদিকে 8 ফুট দেওয়াল। তার ডিপটা হচ্ছে 8 ফুট, যেখানে মানুষের স্নানের জায়গা ছিল। আজকের দিনে আমরা বলতে পারি, দেখো আজ থেকে 5000 বছর পূর্বে, ভাবো মানে এর সাল যদি আমরা দেখি প্রাগৈতিহাসিক পর্ব, তাহলে 2500 বিসি মোটামুটি ভাবে এটাকে ধরা হয়। 2500 বিসি থেকে 1750 বা 1500 যদি ধরি আমরা বৈদিক সভ্যতার একেবারে উত্থান অব্দি, 1750 বিসি। তাহলে আজকে 2025-24 শেষ হতে যায়, এর থেকে আরো 2500 পিছিয়ে যাও, তাহলে প্রায় 5000-এর অধিক সময় চলে যাচ্ছে এই সভ্যতার খোঁজ বা এই সভ্যতার অবস্থান। তাহলে সেই সময় মানুষ সুইমিং পুল ব্যবহার করতো, ভেবে দেখো কতটা ইন্টারেস্টিং। মানে স্নানাগারের মতো জিনিস ছিল সেই সময়। শস্যাগার আমরা দেখেছি যে এটা কৃষি প্রধান একটা সভ্যতা হয়ে উঠেছিল। এই কৃষি প্রধান সভ্যতা হওয়ার জন্য এখানে কিন্তু শস্যাগার ছিল, যার দৈর্ঘ্য 200 ফুট এবং প্রস্থ হচ্ছে 150 ফুট। রাস্তাঘাট গুলো হরপ্পা সভ্যতার কেমন ছিল না, 9 থেকে 34 ফুট চওড়া। আমরা যদি ধরি
9 থেকে 34 কেন? সরু গলিপথও রয়েছে এবং আবার তার অভিমুখ যখন হয়ে যাচ্ছে তখন চওড়া হয়ে যাচ্ছে রাস্তাটা। মানে ধরো আমরা ঘর থেকে যখন বেরোচ্ছি ছোট্ট রাস্তা, আবার যখনই একটু দূরের দিকে যাচ্ছি গলির অভিমুখে তখন দেখো চওড়া হয়ে যাচ্ছে, আবার বৃহৎ পরিসরের রাস্তা আসছে। ঠিক একইভাবে হরপ্পা সভ্যতাতে সেই সময় এই এত বড় বড় রাস্তা কিন্তু রাস্তার খোঁজ পাওয়া গেছে 9 থেকে 34 ফুট চওড়া অবধি। এবারে এই জায়গাতে বাড়িঘর ইটের তৈরি হতো, পোড়া ইট। খেয়াল করে দেখো, আজ থেকে 5000 বছর আগে পোড়া ইট সেই সময় কিন্তু তৈরি হয়েছে। এই যে পোড়া ইট, বা শুধুমাত্র যে পোড়া ইট বলা ভুল হবে, তার সাথে সাথে দ্বিতল এবং ত্রিতল বাড়ি, দোতলা তিনতলা বাড়ি সেই সময় হরপ্পা সভ্যতাতে দেখা গেছে। আজকের দিনে আমরা হয়তো অনেকেই, এই গ্রাম্য এলাকার ছেলে মেয়েরা আমরা হয়তো অনেকেই ম্যানহোল জানি না। ঠিক আছে, আজ থেকে 5000 বছর আগে হরপ্পা সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা, যে সভ্যতার মানুষ ম্যানহোল ব্যবহার করত। তোমরা কি বলতে পারবে ম্যানহোল কি জিনিস? ম্যানহোল সম্পর্কে কারো কোনো ধারণা রয়েছে? একটু টাইপ করো, আমি ততক্ষণ একটু রিমেম্বার করিয়ে দিই। যদি কেউ জানো তাহলে টাইপ করো, নাহলে আমি নেক্সট এতে যাব। তাহলে দুটো আমরা সভ্যতা সম্পর্কে জানবো, একটা হরপ্পা, একটা মহেঞ্জোদারো, যেটি হরপ্পা বা সিন্ধু সভ্যতারই অন্তর্গত। 1921 সালে দয়ারাম সাহানির হাত ধরে এই সভ্যতার আবিষ্কার হচ্ছে। এটির খোঁজ পেয়েছিলেন কানিংহাম। 1922-এ রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করছেন। পরবর্তী ক্ষেত্রে আরো কি দেখা যাচ্ছে, যে এই হরপ্পা সভ্যতা ছিল প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, এবং যার মধ্যে দূরত্ব হচ্ছে 483 কিলোমিটার, এবং যেখানে স্নানাগার রয়েছে, শস্যাগার রয়েছে, সমস্ত কিছুর একটা অবস্থান পাওয়া গেছিল। ম্যানহোল যে কথাটা বলছিলাম, ম্যানহোলের সম্পর্কে কি কারো ধারণা রয়েছে? দেখো, ম্যানহোলটা আজকে তোমরা যদি নগর কেন্দ্রিক এলাকায় যাও, সেখানে দেখবে যে কলকাতাতে যদি আমরা যাই, মাঝের রাস্তার মাঝেই দেখবে ওই একটা লোহার স্তম্ভ দিয়ে থাকে, যেখানে জলটা নিষ্কাশন করা হয়, জলটা বেরিয়ে যায়। তোমরা সিনেমা দেখে থাকলে ধুম 3 সিনেমাতে মনে হয়েছিল সম্ভবত, ওই ঋত্বিক রোশন যেটাতে ঢুকে পড়ছে দিয়ে আবার একটা ম্যান হলে গিয়ে বেড়াচ্ছে। ঠিক একই সিস্টেম সেই সময় কিন্তু হরপ্পা সভ্যতার মানুষ ব্যবহার করত। ভেবে দেখো যে আজ থেকে এত বছর আগে কি ধরনের ব্যাপার স্যাপার ছিল। এবার এই হরপ্পা সভ্যতা সম্পর্কে নানান মতামত রয়েছে, সেগুলো আমরা কয়েকটা জেনে নেব। এ.এল. বাসাম, এ.এল. বাসাম কি বলছেন? এ.এল. বাসাম বলছেন যে শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন। এই তথ্যগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। আমি হরপ্পার বিস্তারিত পরের ক্লাসে আরো আমরা জানবো, আরো ডিটেলসে আছে তার প্রত্নক্ষেত্রগুলা। আজকে আমি প্রাথমিক পার্টটা, যেগুলো প্রশ্ন আসতে পারে বিভিন্ন পরীক্ষাতে, তুমি এখান থেকে কভারেজ পেয়ে যাবে। এই তথ্য একটা না একটা এখান থেকে দেবেই। ঠিক আছে, যে ধরো হরপ্পা সভ্যতার যে শস্যাগার ছিল সেটাকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করছেন। ভেবে দেখো, কথাটাকে একটু ভেঙে দিই, যে রাষ্ট্রীয় ব্যাংক বলতে কি, যে শস্যাগারই হচ্ছে অর্থনীতির একটা আঁতুড়ঘর, পাতি কথা। এই অর্থনীতিটা আসছে পুরোপুরি কৃষি ক্ষেত্র থেকে, তাই শস্যাগারকে প্রাধান্য দিচ্ছেন। কে দিচ্ছেন? এ.এল. বাসাম। মার্টিমার হুইলার, একজন ওই সময়ের একজন অন্যতম ঐতিহাসিক, তিনি কি বলছেন? এ ধরনের শস্যাগার পৃথিবীর কোথাও ছিল না। তার মানে গুরুত্ব দেখো কতটা, যে এই ধরনের শস্যাগার পৃথিবীতে আর কোথাও ছিল না। ডিডি কোসাম্বি, দামোদর দাস কোসাম্বি যার পুরো নাম, এই ডিডি কোসাম্বি কি বলছেন? যে উন্নত পয় প্রণালী ব্যবস্থা, পয় প্রণালী ব্যবস্থা মানে যেটা ড্রেন নিষ্কাশন ব্যবস্থা বলতে পারি, ড্রেনেজ সিস্টেম, যেটা আমরা ওই রাস্তার সাইডে নালা করে যে ড্রেনের মাধ্যমে আমরা যে আবর্জনা পরিষ্কার করি, সেই পয় প্রণালী ব্যবস্থাই সমসাময়িক অন্যান্য, একটু বানান ভুল আছে দেখবে, অন্যান্য সভ্যতা থেকে হরপ্পা সভ্যতাকে আলাদা করেছে। এবং এই হরপ্পা সভ্যতা একটা শ্রেণী বিভক্ত সমাজের মধ্যে কিন্তু ছিল, বিভিন্ন পার্ট ছিল। আমরা মহেঞ্জোদারোতেও দেখব, যে মহেঞ্জোদারো সিনেমা যদি দেখে থাকো বুঝে থাকবে, সেখানে সিটাডেল যারা উঁচুতে থাকছে আর নিচু জায়গাতে সাধারণ জনগণ থাকছে। উঁচুতে যারা থাকছে তারা রাজা বা শাসক গোষ্ঠী, আর নিচুতে যারা থাকছে তারা তোমার আমার মতো সাধারণ মানুষ। ঠিক হরপ্পা সভ্যতাতেও এইরকম কিন্তু মানে শ্রেণী বৈষম্যটা ছিল। অধ্যাপক ব্যাসাম আরো কি বলেছেন, যে রক্ষণশীলতা বা ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এই সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। রক্ষণশীলতা এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, যে আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমরা যেরকম আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি, যদি আমরা বলি ছৌ নাচ আমাদের বাংলার গর্ব, এটা
অনেক সময় আমরা হারিয়ে যেতে বসেছি, আবার অনেকে আবার গর্বের সাথে সেটাকে ধরে রেখেছি। এল বাস কি বলছেন যে হরপ্পা সভ্যতার মানুষ রক্ষণশীলতা এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ছিল। রক্ষণশীলতা কি, যে আমার জাতি শ্রেষ্ঠ জাতি, এটাকে দেখানো। হ্যাঁ, এটা হরপ্পা সভ্যতার মানুষের মধ্যে ছিল বলে এল বাসাম, অধ্যাপক বাসাম তিনি মন্তব্য করছেন। এবং মহেঞ্জোদারো যে সভ্যতাটার কথা আমরা জানছি, যেটি 9টি স্তরে যার চর্চা হয়েছে বা 9টি স্তরে এর আবিষ্কার হয়েছে, এবং হরপ্পা 8টি স্তরে আবিষ্কৃত হয়েছে। যেটা আমরা গত ক্লাসে দেখো মেহেরগড় কটা পেয়েছিলাম, কেউ টাইপ করো তো, মেহেরগড় কোটি স্তরে, কুইক মানে তাড়াতাড়ি রেসপন্স করলে ভালো হবে। মেহেরগড় কোটি স্তরে বলেছিলাম গত ক্লাসে। আজকে আমরা মহেঞ্জোদারো পাচ্ছি 9টি স্তর, হরপ্পা পাচ্ছি 8টি স্তর, কিন্তু মেহেরগড় সরি মেহেরগড়টা আমরা কটা স্তরে পেয়েছিলাম গত ক্লাসে? হ্যাঁ, কেউ নিকাশি পয়েন্ট করেছিল, কার্তিক ধক, ভেরি গুড, আমার মেসেজটা দেখা হয়নি। হ্যাঁ, এখন টাইপ করো তো যে আমরা মেহেরগড়ে কটা স্তরে আলোচনা করেছি, মেহেরগড় কটা স্তরে আবিষ্কার হয়েছে, কেউ পারবে? এগুলো প্রশ্ন দেয়, শর্ট প্রশ্ন। দেখো এখানে মহেঞ্জোদারো 9টা, হরপ্পা 8টা এবং মেহেরগড় হচ্ছে 7টি স্তরে যার বিভাজন হয়েছিল, আমরা গত ক্লাসে পড়েছি। এ কে সরস্বতী, এস কে সরস্বতী বা এ কে সরস্বতী এটাকে বলতে পারি যে হরপ্পায় কেন্দ্রীভূত প্রশাসন প্রচলিত ছিল। হরপ্পায় কি ছিল? কেন্দ্রীভূত প্রশাসন মানে কি, যেমন ধরো এই কথাটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, কি দাঁড়াবে, যে একটা আজকে সেন্ট্রালাইজড গভর্নমেন্ট রয়েছে আমাদের, তার আন্ডারে দেখো প্রদেশ বা রাজ্য স্তরের গভর্নমেন্ট, তারপরে আবার ধীরে ধীরে জেলা স্তর ভাগ, পরগনা ভাগ, এরকম একটা পরপর পরপর একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে। ঠিক একইভাবে হরপ্পায় কিন্তু কেন্দ্রীভূত একটা প্রশাসন ছিল সেই সময়। আবার কি না, কোসাম্বি, ডিডি কোসাম্বি যার পুরো নাম আমরা দেখেছিলাম, তিনি বলছেন কি না, রাজতন্ত্র প্রজাতন্ত্র থাকলেও কেন্দ্রীয় শক্তি ছিল প্রধান। মানে যেমন ধরো আজকের দিনে আমরা যদি বলি কেন্দ্রীয় সরকারের প্রধান প্রধানমন্ত্রী, রাজ্য সরকারের প্রধান যদি আমরা বলি যে তোমার মুখ্যমন্ত্রী, ঠিক একইভাবে সেই সময় কেন্দ্রীয় শক্তি দ্বারা এখানে শাসক গোষ্ঠী বিরাজ করত। নেক্সট আসছে কি, মাটিমার হুইলার কি বলছেন, মাটিমার হুইলার বলছেন যে হরপ্পায় ধর্মাশ্রয়ী শাসন পরিচালিত ছিল। ধর্মাশ্রয়ী শাসন কথাটার অর্থ কি, যে সেই সময় কিন্তু মানুষ প্রকৃতি পূজারী ছিল, বিভিন্ন ধরনের গাছ, পাহাড় পর্বত, আলো, বায়ু, এই ধরনের পূজারী ছিল। তাই ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থার সাথেও তুলনা করেছেন, ধর্মের সাথে শাসন ব্যবস্থার একটা লিঙ্ক পাওয়া গেছে, মাটিমার হুইলার বলছেন। এইচ ডি সাংখালিয়া ইনি কি বলছেন, যে এখানকার কেন্দ্রীয় শাসন ছিল এক দৃঢ় উদারনৈতিক স্বৈর শাসকের হাতে। উদারনৈতিক স্বৈর শাসক মানে কি, যারা কিন্তু অত্যাচারী শাসক ছিল। হ্যাঁ, এবং এই শাসন ব্যবস্থাটা হরপ্পাতে শ্রেণী বৈষম্যের একটা অন্যতম প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে বা তিনি বলতে চাইছেন। নেক্সট হচ্ছে কি না, কালীবঙ্গান ও লোথালে এটা আমরা খোঁজ পেয়েছিলাম একটা, যে খুপরি ঘরের জাতীয় অস্তিত্বের খোঁজ মেলেনি, এটা একটা তথ্য নোট করবে, যে কালীবঙ্গানে এবং লোথালে খুপরি ঘর, যেগুলো ছোট ছোট হাট জাতীয় ঘর বা কুঁড়ে ঘর, সেগুলো কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, যে তথ্যগুলো আছে এখানে দেখো, এ এল বাসাম ইনি কি বলছেন, যে হরপ্পা সভ্যতায় মধ্যবিত্ত মানুষ বেশি ছিল, মিডিল ক্যাটাগরির মানুষ বেশি ছিলেন। হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক হলেও এর মূল ভিত্তি ছিল কৃষি। আমি এক্ষুনি বললাম যে এটা কিন্তু কৃষি প্রধান সভ্যতা, এবং যেটি নগর কেন্দ্রিকও ছিল। খাদ্য তালিকার মধ্যে কি কি পাচ্ছি, গম, জব, বার্লি, ভেড়া, গরুর মাংস, পাখির মাংস, দুধ, মাছ, ডিম, এগুলা খাদ্য তালিকার মধ্যে কি পাচ্ছি, গম, জব, বার্লি, ভেড়ার মাংস, গরুর মাংস, পাখির মাংস, দুধ, মাছ, ডিম, এই ধরনের কিন্তু আমরা হরপ্পা সভ্যতাতে খাদ্যের তালিকার মধ্যে পাচ্ছি। তাহলে আমরা কি জানলাম, হরপ্পা সভ্যতাটা ভারতের প্রাচীন সভ্যতা, যেটি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানির হাত ধরে 1921-22 গিয়ে প্রতিষ্ঠা হচ্ছে। এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা। এর সম্পর্কে বিভিন্ন মতামত গুলা পেলাম, যেগুলা কিন্তু আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে, এগুলা বিভিন্ন পরীক্ষাতে আসে, এবং এই তথ্যগুলোর থেকেই তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং গৃহপালিত পশু যদি বলি, গৃহপালিত পশুর মধ্যে হরপ্পাতে কি পাওয়া যাচ্ছে,
গরু, মহিষ, ভেড়া, উট, হাতি, শূকর, ছাগল, বাঘ, বাইসল, গন্ডার, ভল্লুক, খরগোশ, এই ধরনের বিভিন্ন কিন্তু পাওয়া যাচ্ছে। আরেকটা এখানে মতগুলা আবার আছে, মতামতগুলা। ডিএন ঝা হবে এটা, ডিএন ঝা। ইনি কি বলছেন যে উন্নত পয় প্রণালী ব্যবস্থা পৌর সংস্থার অস্তিত্বের কথা প্রমাণ করে। পৌর ব্যবস্থা, মিউনিসিপাল কর্পোরেশন, যেটা আজকে মিউনিসিপালিটি বলি, এই একইভাবে হরপ্পা সভ্যতার স্ট্রাকচার তৈরি হয়েছিল বলে ডিএন ঝা মনে করছেন। মানে যথেষ্ট উন্নত একটা সভ্যতা, যেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। গর্ডন চাইল্ড বলে একজন ঐতিহাসিক, তিনি কি বলছেন যে হরপ্পার পৌর শাসকেরা গৃহ নির্মাণ সংক্রান্ত আইন মেনে চলতেন। গৃহ নির্মাণ, বাড়ি তৈরি করতে গেলেও একটা যথেষ্ট আমাদের যেরকম আজকের দিনেও দেখো আমরা মন চাইলেই যেখানে খুশি বাড়ি, যেরকম খুশি বাড়ি তৈরি করতে পারি না। সেটা কি হচ্ছে, ঘর বাড়ি নির্মাণ করতে গেলে আমাদেরকে বিভিন্ন স্ট্রাকচারাল মেথড দিয়ে সরকারের পারমিশন নিয়ে করতে হয় তো। ঠিক একইভাবে হরপ্পা সভ্যতাতেও কিন্তু ছিল। এবারে কি বলছে যে বেলুচিস্তানে হবে এটা, বালুচিস্তান বা বেলুচিস্তান। বেলুচিস্তানে মাটির নিচে ঘোড়ার চিহ্ন মিললেও ঘোড়া কিন্তু সেদিন পোষ মানেনি, মানে ঘোড়ার একটা খোঁজ সেই সময় অতটা বেশি করে পাওয়া যায়নি। এবং এই সময়ের মানুষ কি ধরনের মানে কি বলবো ব্যবহার করতো অস্ত্র শস্ত্র, সেটা আমরা জানবো। ঢাল বর্ম শিরস্ত্রাণ, এগুলো নিশ্চয়ই জানো, ওই মহিষাসুরের হাতে থাকে, দেখেছো? ঢাল বর্ম মানে পোশাকটা তার উপরের, এবং শিরস্ত্রাণ মানে বিভিন্ন ওই ছুরি জাতীয় তরোয়াল জাতীয় অস্ত্র শস্ত্র সেই রকমের মানুষ, সেই সময়ের মানুষ কিন্তু ব্যবহার করত। এখানে অস্ত্র শস্ত্র কি দেখা যাচ্ছে, অস্ত্র শস্ত্র তামা, ব্রোঞ্জ, পাথরের তৈরি কুঠার, বর্ষা, তীর, বন্দুক, মুসল, এই ধরনের অস্ত্র শস্ত্র তামা ব্রোঞ্জ দিয়ে তৈরি হতো। এই ধরনের অস্ত্র শস্ত্র কিন্তু সে সময় পাওয়া গেছে। সিন্ধু লিপি পাঠোদ্ধার না হলেও এটা কিন্তু এর অনুমান, এটাকে ডান দিক থেকে বাম দিকে এই রকম ভাবে পড়া হতো। এইভাবে ধরো আমরা আজকে কোন দিক দিয়ে পড়ি, বাম দিক দিয়ে ডান দিক, এটা কিন্তু সেই সময় সিন্ধু সভ্যতা দেখা যাচ্ছে যে ডান দিক থেকে বাম দিকে, যেটাকে কোণাক্ষর লিপি, সুমেরিয়ান লিপিতেও আমরা কিন্তু এই ধরনের মানে প্রচলনটা পেয়েছি। এবারে এখানে আমদানি কোথা থেকে কি হতো সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এগুলো ভারতের মধ্যে কয়েকটা লেখা আছে, ভারতের মধ্যে এগুলো কয়েকটা লেখা আছে, যেমন ধরো দেবদারু কাঠ, এই দেবদারু কাঠটা আসতো হিমালয় থেকে। সোনা কর্ণাটক থেকে, তামা সীসা এগুলো আসতো রাজপুতনা থেকে, দামি পাথর বিভিন্ন ধরনের লাপিস লাজুলি এই ধরনের অনেক আরো আরো তোমার পাথর রয়েছে রাজপুতনা বা গুজরাট থেকে। এবং শাঁখ আসতো কাথিয়াবাড় উপকূল থেকে, এই কাথিয়াবাড় থেকে। তাহলে ভারতের মধ্যে এইগুলো আমরা আমদানিটা করছি, এবং ভারতের বাইরের থেকেও কিন্তু হরপ্পা সভ্যতার মানুষ অনেক কিছু আনতো, যেটা আমরা জানবো। দেখো ভারতের বাইরে যেটা হচ্ছে বেলুচিস্তান, আফগানিস্তান, ইরান থেকে আমদানি করা হতো সোনা, রূপা, সীসা, তামা, টিন, এই ধরনের। এগুলো কিন্তু প্রশ্ন দেয় যে সোনা কোথা থেকে আসতো, রূপা কোথা থেকে, টিন কোথা থেকে, এগুলা ইন্ডিভিজুয়াল প্রশ্ন তুলে দেবে। তাহলে ভারতের বাইরে আমরা বেলুচিস্তান, আফগানিস্তান, ইরান এই সমস্ত জায়গা থেকে কিন্তু এগুলা পাচ্ছি। এবং যদি রপ্তানির কথা বলি, যে সিন্ধু সভ্যতা থেকে বা হরপ্পা সভ্যতা থেকে রপ্তানিটা কি হতো, বাইরে কি দিত মানুষ না, সিন্ধু উপত্যকা থেকে আমরা গতদিনই পেয়েছিলাম, দেখো যে এই পর্বটাই যেটা আমরা ওই মেসোলিথিক পর্বটায় গিয়ে কার্পাসের প্রচলনটা পেয়েছিলাম। তো এই সময়ে গিয়ে তুলোর চাষটা বেশ ভালোভাবে হয়েছে। তাই এই তুলো, সুতি বস্ত্র, হ্যাঁ, তারপরে হাতির দাঁত, আমি তামাটাকে ইনভ্যালিডই করলাম, হাতির দাঁত প্রভৃতি কিন্তু রপ্তানি করা হতো সিন্ধু সভ্যতার বাইরে। এবং এটা কিসের মাধ্যমে বাণিজ্য করত তারা, দেখো আমরা জেনেছি যে নদী কেন্দ্রিক একটা সভ্যতা, তাই নদীকে কেন্দ্র করেই বাণিজ্য পথটা তৈরি হবে। এখানে একটা প্রাচীনতম বন্দর যেটা গুজরাটে অবস্থিত, যার নাম হচ্ছে লোথাল। এই লোথাল হচ্ছে বিশ্বের সর্বপ্রাচীন বন্দর এবং সিন্ধু সভ্যতার একমাত্র পোতাশ্রয় বা বন্দর এই লোথাল। তাহলে এখানে প্রশ্ন দিতে পারে যে সিন্ধু সভ্যতার একমাত্র বাণিজ্য বন্দর কোনটি, কিছুগুলো অপশন দিয়ে দিল, তার মধ্যে লোথাল একটা রয়েছে, তখন ধরো তোমাকে করতে হবে লোথাল, যেটির অবস্থান কোথায় না, যেটির অবস্থান হচ্ছে গুজরাটে। এই প্রশ্নটা কিন্তু খুব দেয় যে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি বা একমাত্র বন্দর কোনটি, যেটা খুব পরীক্ষায় দেয়।
ডক্টর মেকে কি বলেছেন, যে সিন্ধুবাসী সমুদ্রপথেই মিশর সুমেরের মধ্যে যোগাযোগ রাখতো। এগুলা জাস্ট তথ্যবহুল ধরা যেতে পারে, যে তারা সমুদ্রপথের উপর দিয়েই জোর করেই ব্যবসা বাণিজ্যটা চালাতো। এবারে কি দেখা যাচ্ছে, যে সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ নির্মিত দাঁড়ি পাল্লা, ধাতু নির্মিত গোজ কাঠি পাওয়া গেছে। ওজনের সময় ষৌল এর গুণিতক ব্যবহৃত হতো। ষৌল মানে তখন জ্যামিতি, সংখ্যা তত্ত্ব এগুলো চলে এসছে, আমরা এটুকু পরিষ্কার বুঝতে পারছি। যে ধাতু নির্মিত গজ কাঠি পাওয়া গেছে, ব্রোঞ্জ নির্মিত দাঁড়ি পাল্লা পাওয়া গেছে, একটা ষৌলের গুণিতক বিভিন্ন সংখ্যা দ্বারা তাদের বিভিন্ন ধরনের কি বলবো, ওই যেটা মহেঞ্জোদারোতে কিন্তু দেখো বিনিময় প্রথা ছিল, কিন্তু হরপ্পাতে কিছু কিছু ক্ষেত্রে একটা জ্যামিতিক প্রয়োগের মাধ্যমে মানুষের মধ্যে এর প্রচলন আসছে। এবং ডিডি কোসাম্বি, ডক্টর কোসাম্বি এখানে কি বলছেন, অলচিন, অতুল, সুর, এগুলা সব ঐতিহাসিকরা, তিনি বলছেন যে হরপ্পাবাসী লাঙ্গলের ব্যবহার করতো না। লাঙ্গলের বানানটা ভুল আছে, কিন্তু যদিও এই তথ্যটাকে আমরা পুরোপুরি সম্পূর্ণ মেনে নেব না। আমরা পরবর্তী ক্লাসে আরো দেখবো যে লাঙ্গলের ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতাতে পাওয়া গেছে, তার স্পেসিফিক কোন জায়গা আমি বলে দেব। ঠিক আছে, লাঙ্গলের ব্যবহার ইনি বলছেন ডক্টর, এই ধরনের মতামত গুলা অনেক বিতর্ক আছে, তাই এটাকে না নেওয়াই উচিত। এবারে মার্টিমার হুইলার কি বলছেন, যে সিন্ধুবাসী উট, গাধা, ঘোড়া ব্যবহার করত পরিবহনের জন্য, মাল বহনের জন্য তারা ঘোড়া, উট, গাধা এই ধরনের ব্যবহার করত। সিন্ধু সভ্যতায় কিন্তু মন্দিরের অস্তিত্ব ছিল না, না থাকলেও বিগ্রহ ছোট ছোট, এই যে যেমন ধরো বিগ্রহ বলতে কি মূর্তি, এই মূর্তি সেই সময় কিন্তু পাওয়া গেছে, বিগ্রহের প্রচলন ছিল। সিন্ধু সভ্যতায় দেবী দুর্গার অপর নাম, তাহলে সিন্ধু সভ্যতায় দেবী দুর্গার অপর নাম হচ্ছে শাকম্ভরী বা শাকম্ভরী যেটাকে বলা হয়, এই শাকম্ভরী হচ্ছে দেবী দুর্গার অপর নাম সিন্ধু সভ্যতাতে। এই সময় মূর্তি কি কি পাওয়া গেছে, বাঘ, হাতি, গন্ডার, হরিণ, পশু, তিনমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক যোগী মূর্তি দেখা যায়, মাথায় দুটি সিং এবং বেসাম, একে বলেছেন এর নাম হচ্ছে আদি শিব। এই যে আদি শিবে কি কি দিয়ে, বাঘ যেটাকে পশুপতি শিব বলা হচ্ছে, এই পশুপতি শিব কিন্তু হরপ্পা সভ্যতার একজন শ্রেষ্ঠ দেবতা বা ঈশ্বরের তালিকায় তাকেই আমরা রাখবো, যার মূর্তিটা কি দিয়ে তৈরি, বাঘ, হাতি, গন্ডার, হরিণ এবং তিনমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক যোগী মূর্তি, এটাকে নিয়ে পশুপতি শিবের একটা ধারণা আমরা কিন্তু পাচ্ছি। এবারে যদি আমরা যাই গিলগামেশ, যেটা ধরো মানে সিন্ধু সভ্যতার সাথে একটা মানে সুমেরীয় সভ্যতার সাথে একটা মিল পাওয়া যাচ্ছে, একটি অর্ধ নর, একটি অর্ধ বৃষ ষাঁড়, বৃষ মুদনেশ্ব হবে, মূর্তি একটি বাঘের সঙ্গে লড়াই। তোমরা দেখে থাকবে যে ওই গ্লেডিয়েটর হতো, দাসদেরকে দিয়ে মানে হিংস্র জন্তু জানোয়ারের সাথে লড়াইটা করানো হতো। ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু একটা দেবতার ওই উগ্র রূপটা পাওয়া যাচ্ছে, যাকে আমরা গিলগামেশ হিসেবে জানবো। এই অবনী, এটা আবার কি না, অর্ধ নর অর্ধ বৃষ আকৃতি বিশিষ্ট, মানে অর্ধেক ষাঁড় আকৃতির আর অর্ধেক মানুষের আকৃতি, অবনী, যেগুলা কিন্তু হরপ্পা সভ্যতার কিছু দেবদেবীর আকৃতিতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবং সিন্ধু সভ্যতাতে সূর্যের প্রতীক হিসেবে যাকে আমরা জানি স্বস্তিক চিহ্ন বা স্বস্তিকা চিহ্ন, এটা কিন্তু স্বস্তিকা চিহ্ন বা চক্র পাওয়া গেছে, যেটি মহেঞ্জোদারোতে মেনলি আমরা পাবো। যেহেতু এটা সিন্ধু সভ্যতাটাকে আমরা প্যারালালি পড়ছি, তাই এখানে লিখেছি। আমরা পরের দিন ইন্ডিভিজুয়াল তথ্যগুলা এবং তার প্রত্ন ক্ষেত্রগুলাকে ইন ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। এবারে সিন্ধু সভ্যতায় প্রায় 57টি কবর আবিষ্কৃত হয়েছে। 57টি কবর আবিষ্কৃত হয়েছে মানে তার মানে আমরা বুঝতে পারছি যে কবর খোঁড়ার প্রচলন এবং জ্যামিতিতে মানুষের দক্ষতা, এটা কিন্তু সে সময় চলে এসছে। সমাধি 3 ধরনের হতো, দেখো কি কি ভাবে সমাধিস্থ করা হতো মানুষকে। আমরা যদিও এর আগে অন্ত্যেষ্টি ক্রিয়া পেয়েছি, কিন্তু আবার দেখো সমাধির প্রচলনটা এই সময় কিন্তু চলে আসছে। কি দেখা যাচ্ছে সমাধিতে, যে মৃতদেহের সঙ্গে আসবাবপত্র, অলঙ্কারাদি, মৃতদেহের কঙ্কাল, মৃতদেহের ভস্য পাত্রে ভরে সমাধিস্থ করা হতো। মানে মৃতদেহের কঙ্কাল আমরা সমাধিস্থ করেছি, মৃতদেহের সঙ্গে আসবাবপত্র, অলঙ্কারাদি দিয়ে সমাধিস্থ করেছি, আবার পুড়িয়ে দেওয়ার পরে সেই ভস্যকে, সেই ছাইটাকে আমরা আবার সমাধিস্থ করেছি। এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু সেই সময় আসছে। মৃতদেহকে সাধারণত উত্তর দক্ষিণে শায়িত করা হতো, উত্তর দক্ষিণ দিক করে তার বডিটাকে শুইয়ে দেওয়া হতো, দিয়ে তাকে মাটি চাপা দেওয়া হতো। এটা সমাধির একটা পদ্ধতি ছিল।
মার্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড কি বলেছেন? গর্ডন চাইল্ড বলেছেন যে মেসোপটেমিয়া বা সুমেরের লোকেরাই সিন্ধু সভ্যতার স্রষ্টা। এই সিন্ধু সভ্যতার স্রষ্টা কারা, এ নিয়ে নানান বিতর্ক রয়েছে, তর্ক বিতর্ক। কেউ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরে নেব যে আর্যরাই এই সভ্যতার মূল স্রষ্টা, যে আর্যরা কিন্তু সপ্ত সিন্ধু অঞ্চলে এসে বসবাস করতে শুরু করেছিল, সেখান থেকে ধীরে ধীরে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে, এবং ধীরে ধীরে আমরা দেখেছি যে দ্রাবিড় জনগোষ্ঠী বা অনার্য যাকে আমরা বলবো, তারা কিন্তু এই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। যদি ধরো আমি বলি এটা ভারত, ধরো এটা ভারত যদি আমরা ধরে নিই, এইটা ধরো সপ্ত সিন্ধু অঞ্চল সাপোজ, এখানে আর্যরা এই জায়গাতে এসে বসবাস করলো, ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এখানে দ্রাবিড়রা ঢোকার চেষ্টা করছে, অনার্যরা। এবারে এই দ্রাবিড় বা এই অনার্য জাতি গোষ্ঠী এরা কিন্তু টিকতে পারছে না কারদের কাছে? আর্যদের কাছে। তারা তাদের জায়গা ছেড়ে দিচ্ছে না। কেন? না এই অনার্য জাতির সাথে আর্য জাতির সাথে অনার্যরা পেরে উঠছে না দৈহিক ভাবে বা ক্ষমতা বলে। তখন বড় অস্ত্র শস্ত্র প্রয়োগের মধ্য দিয়ে দেখা যাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাই আর্যদেরকেই অনেকে স্রষ্টা বলেছেন। আমরা ডিটেলসে পরের দিন এগুলো যাবো এই সমস্ত তথ্যতে। এরা হচ্ছে সিন্ধু সভ্যতার স্রষ্টা, মার্টিমার হুইলার আর গর্ডন চাইল্ড বলছেন। জন মার্শাল আর বেসাম কি বলছেন? যে স্থানীয় সংস্কৃতি হরপ্পা সভ্যতার পতনের একমাত্র প্রেক্ষাপট তৈরি করেছিল। হরপ্পা সংস্কৃতি বলছেন যে হরপ্পা সভ্যতার একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। আবার কি বলছেন? এ এল বাসাম হরপ্পা সংস্কৃতি পুলি যারা নির্মাণ করেছিল তারা সম্ভবত বহু শতাব্দী ধরে সিন্ধু উপত্যকার অধিবাসী ছিল। যারা হরপ্পা সভ্যতার একটা স্ট্রাকচার তৈরি করেছিল তারা কিন্তু সিন্ধু সভ্যতাতেই বসবাস করেছিলেন বলে অনেকে মনে করছেন। এবং অলচিল নব্বতির কথা আমরা এখানে লিখেছি, এটা ডিটেলসে আমরা পরের দিনে যাব, যে বৈদেশিক প্রভাব অপেক্ষা স্থানীয় সংস্কৃতিই ছিল হরপ্পার নগরগুলির উদ্ভবের স্তম্ভ। মানে কি বলবো, একটা অন্তঃবাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য দুটো কিন্তুই এই সময় দেখা গেছে। তাহলে আমরা কি কি জানলাম মোটামুটি ভাবে একটা যদি সামারাইজ করি, তাহলে কি দেখলাম? যে ভারতবর্ষের সর্বপ্রাচীন সভ্যতা হিসেবে আমরা মেহেরগড়ের নাম জেনেছি গত ক্লাসে, কিন্তু যদিও সেটা এখন ভারতে অবস্থান নেই, তাই ভারতের প্রাচীন সভ্যতা হিসেবে আমরা জানলাম হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এবারে এই হরপ্পা সভ্যতার আবিষ্কারক আমরা জানলাম, তার সময়কাল জানলাম, তার সম্পর্কে কারা কারা প্রাথমিক ধারণা দিয়েছেন, কারা শিলমোহর আবিষ্কার করেছেন, কবে করেছেন, সেই তথ্যগুলা পেলাম। হরপ্পা সভ্যতাতে কি কি বৈশিষ্ট্য, বেসিক্যালি শস্যাগার, স্নানাগার, তার স্ট্রাকচারাল মেথড কেমন ছিল, সেখানকার মানুষ কি খাদ্য খেত, কি পোশাক পরতো, কি ধরনের তাদের সভ্যতাটা ছিল, এগুলা জানলাম। এবং কয়েকজনের তোমার বিভিন্ন মতামত হরপ্পা সভ্যতা সম্পর্কে পেলাম। এগুলাই আমরা আজকে জেনেছি। পরের ক্লাসে এই হরপ্পাকেই আমরা সামারাইজড করব, পুরো ডিটেলসে আরো তথ্য দিয়ে যাব। তোমরা কিন্তু তথ্যগুলা নোট ডাউন করে রাখবে, দেখবে যে কোনো পরীক্ষাতে তোমরা এগুলা কিন্তু পেয়ে যাচ্ছ।